স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকের সাথে আছে আমি তপন মাহমুদ লিমন। আমাদের আজকের বিষয় এইচআইভি এইডস ও বর্তমান বাস্তবতা। প্রিয় দর্শক, আমরা সবাই জানি আজ বিশ্ব এইডস দিবস। এই দিবসেই আমাদের আজকের আয়োজন। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলব যে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের এই রোগটির আসলে বাস্তবতাটা কীরকম, আমরা কি পর্যায়ে আছি এবং কি ধরনের এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের সরকারি পর্যায় থেকে বা এ নিয়ে যারা কাজ করছে তারা আসলে কি করছেন, কি করা উচিত, এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য এবং এই সম্পর্কে সাধারণ কিছু বিষয় নিয়ে আমরা হয়তো কথা বলবো। এই নিয়ে কথা বলার জন্য আজকে আমার স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর নজরুল ইসলাম আমাদের সাথে রয়েছেন। তিনি প্রাক্তন উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং একই সাথে তিনি ভাইরোলজিস্ট এবং তিনি আমাদের এইডস বিষয়ে আসলে অনেক একজন বিজ্ঞ চিকিৎসক এবং বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। এছাড়াও মাঠ পর্যায়ে যারা এইচআইভি এইডস যারা আক্রান্ত তাদেরকে নিয়ে যারা কাজ করছেন, তেমনি একজন আমাদের সাথে রয়েছেন মুক্ত আকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক MS মুক্তি আমাদের সাথে রয়েছেন। দুজনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্যার, প্রথমে আপনার কাছে আসতে চাচ্ছি যে সাধারণভাবে আমরা এইডস রোগটা জানি, এ সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, কিন্তু আপনাকে একজন চিকিৎসক হিসেবে আপনার কাছে এই রোগটির কিছু সাধারণ বিষয়, আসলে এটি আমরা জানি 1981 সালে বোধহয় প্রথম ধরা পড়েছিল এবং সেই থেকে এখন একটা বলা হয় যে আগামী 20 সাল নাগাদ এর সংখ্যা 10 কোটির মতো এই রোগী হতে পারে। কিছু কিছু গবেষণা বলছে জাতিসংঘের যারা এইডস নিয়ে কাজ করছেন। তো সেই বাস্তবতায় আপনার কাছে এই সময় এসে আপনি এটাকে কিভাবে দেখেন চিকিৎসা বিজ্ঞানের জায়গা থেকে, এর ছড়ানো বা অন্যান্য বিষয় নিয়ে? চিকিৎসা বিজ্ঞানের 1981 সালে যখন এটা প্রথম রিপোর্ট হলো তখন কি ছিল, তখন মোটামুটি আমাদের অ্যান্টিবায়োটিক হয়েছে, সব রোগের ব্যাকটেরিয়ার চিকিৎসা হচ্ছে, বেশ একটা শান্তির মধ্যে ছিলাম আমরা। হঠাৎ এই এইডস রিপোর্ট হলো 81 সালে, ডক্টর গটলিয়েব আমেরিকা থেকে রিপোর্ট করলেন। তো উনি বলছেন সাধারণ জিনিস, ডায়রিয়া হয়েছে, চিকিৎসা করলাম, ভালো হলো না, মারা গেল, ঘুষঘুষে জ্বর। তারপরে বলছে যে রাত্রেবেলা সন্ধ্যাবেলার দিকে গা ঘেমে যায়, ওজন কমে যাচ্ছে, রুচি নাই। এর মধ্যে আবার কতগুলো জিনিস হলো যে নেমোসিস্টিস কারিনি নিউমোনিয়া, এই জিনিসটা একটু কঠিন শুনতে লাগবে, কিন্তু এই জিনিসটাতেই এটার ব্যাপারে জানা গেছিল যে এই লোকগুলো এত আমেরিকার মতন দেশে এই যে সাধারণ অসুখ হয়ে লোক মারা যাচ্ছে সমকামীদের মধ্যে। আচ্ছা, এখন নেমোসিস্টিস কারিনি নিউমোনিয়া হলো কয়েকটা, মানে 8 মাসে 5টা কেস পেল। এই জিনিসটা তখন ওরা স্ট্রাইক করলো যে এটা কেন হচ্ছে, ডায়রিয়া হয়ে মারা যাচ্ছে, এটা বুঝলাম। নেমোসিস্টিস কারিনি এদের মধ্যে হবে কেন? নেমোসিস্টিস কারিনি নিউমোনিয়াটা সাধারণত হয় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়, তাদের মধ্যে হয়। তাও এত বেশি হয় না। 1967 থেকে 1979 পর্যন্ত 12 বছরে মাত্র 2টা কেস পেয়েছে নেমোসিস্টিস কারিনি। আর এই সমকামীদের মধ্যে ওরা 8 মাসে 5টা কেস পেয়েছে, অনেক বেশি হারে। তখন বলছে তাহলে কি এদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই বা কমে গেছে? এই নেমোসিস্টিস কারিনি কেন হলো এদের? তারপর টেস্ট করে দেখে হ্যাঁ, এদের মধ্যে ইমিউন ডেফিসিয়েন্সি হয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তখন ওদের ফাইল খুলে দেখে যে ছোটবেলার থেকে এরা এই অসুখে ভোগে নাই। তখন গটলিব বা ওদের কলিগরা সবাই মিলে বলছে তাহলে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে, এটা জন্মের থেকে না, এটা জন্মের পরে ওরা অ্যাকোয়ার করেছে কোনো একটা কারণে। সেই কারণটা পরে জানা গেল 1983-তে ভাইরাসটা শনাক্ত হলো, 1984-এ আরো শনাক্ত হলো। এটা আসলে স্যার কখন বোঝা যায় যে আসলে একজন মানুষ এইডস ভাইরাস দ্বারা? এটা নিশ্চয়ই পরীক্ষার দ্বারা বোঝা যায়, কিন্তু লক্ষণ কি কোনো আছে যেটা? লক্ষণ তো ইন্টারেস্টিং, যে একটা লোকের ডায়রিয়া হয়েছে, স্যালাইন টেলাইন দিলাম, এটা সেটা করলাম, হ্যাঁ, তারপরে একটু থামলো,
একটু কমলো, থামলো না, তারপর আবার শুরু হয়ে গেল। এরকম ডায়রিয়া কিন্তু হয় না। আমাদের ডায়রিয়া হলে চিকিৎসা করলে ভালো হয়ে যায়। এখন সাধারণ মানুষ ওই গন্ড গ্রামে আছে, তার ডায়রিয়া হয়ে মরে গেছে, লোকে তো ডায়রিয়া মারা যায়, এটা কেমন করে বুঝবেন? এটা বোঝার কোনো উপায় নেই। শুধু টেস্ট করলে আমরা বুঝবো যে HIV অ্যান্টিবডি ওর মধ্যে আছে এবং সে ডায়রিয়া হয়ে মারা গেছে, তাহলে এর এইডস হয়ে মারা গেছে, আমরা বুঝলাম। এটা যে কোনো রোগী আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার কারণে যে কোনো রোগ দ্বারা আক্রান্ত হওয়া আমাদের সম্ভব। দেশে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের দেশে টিবিতে এমনি আছে, ডেইলি আমাদের 300 লোক ইনফেক্টেড হচ্ছে টিবিতে, আর 180 জন প্রায় মারা যাচ্ছে। সেই টিবিটা আরো বেড়ে যাবে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না এদের মধ্যে। এরা টিবিতে এক্সপোজ হয়ে গেলে এদের টিবি হয়ে যাবে। স্যার, আপনার কাছে আসবো আমি একটু, MS মুক্তি আপনার কাছে আসতে চাই। আপনার যেহেতু কাজ করছেন একদম যারা আক্রান্ত তাদেরকে নিয়ে, প্রায় 2003 সাল থেকে বোধহয় আপনারা কাজ করছেন, এই মুহূর্তে যদি আপনারা এই মাঠের অবস্থাটা সবচেয়ে ভালো বলতে পারবেন, কি অবস্থা আমাদের যারা আক্রান্তের হার কি রকম বা সেটা? এবার যেমন নতুন শনাক্ত হয়েছে, এটা আজকে গভর্নমেন্ট ডিক্লারেশন করেছে 469 জন এবছরে 2015 সালে। তো এইভাবে প্রতি বছরই গতবারও বোধহয় 400-র কাছাকাছি ছিল, গতবারও 400-র কাছাকাছি ছিল, এবং এভাবে প্রতি বছরই বেড়ে যাচ্ছে। এবং আমাদের কাছে দেখা যায় যে প্রতিনিয়ত আমরা যখন ভিসিটি করি, আমরা HIV টেস্ট করি, আমাদের কাছে দেখা যায় যে অনেক HIV পজিটিভ পাওয়া যায়। তখন এদেরকে আমরা কেয়ার অ্যান্ড সাপোর্টের আওতায় নিয়ে আসি। আর সবচেয়ে বড় কথা হলো যারা সুইয়ের মাধ্যমে নেশা গ্রহণ করে তাদের মাধ্যমে অনেক বেশি হারটা বেশি, যে ধরনের আপনারা কেসগুলো পান। যেগুলো, কারণ আমরা শুধুমাত্র মুক্তাকাশ বাংলাদেশই কাজ করছে এই HIV যারা সুয়ের মাধ্যমে নেশা গ্রহণ করে, যাদের মাধ্যমে পজিটিভ পাওয়া যাচ্ছে, কিংবা যাদেরকে আমরা বলে থাকি ILWHA। এবং আমরা এটা গ্লোবাল ফান্ডের অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন এবং কেয়ার বাংলাদেশের সহযোগিতায় আমরা এই কাজটা করে যাচ্ছি। এবং এর হার আসলে মানে আমরা যে গভর্নমেন্ট যেটা বলছে সেটার সাথে আসলে কোনোভাবেই দেখা যায় যে আমরা বলছি যে বাংলাদেশে যতটা মানে বলা হচ্ছে যে এত সংখ্যা আছে, তার চেয়ে অনেক আছে, এটা আমরা মনে করছি। স্যার, এইখানে আপনার কাছে একটু আসতে, আপনার সাথে আলাপ হচ্ছিল একটু আগে যে এই সংখ্যা নিয়ে আমরা আসলে এক্সাক্ট ইনফরমেশনটা পাওয়া সম্ভব না, কারণ অনেকেই এটা নিয়ে প্রকাশ করতে চায় না। এই সম্পর্কে আপনার নিশ্চয়ই অনেকগুলো, আপনি চিকিৎসক হিসেবে বেশ কিছু অভিজ্ঞতা আপনার রয়েছে, আপনি শুনতে যাচ্ছি। অভিজ্ঞতা মানে হয়েছে কি, সাধারণ মানুষ কেন এটা প্রকাশ করতে চায় না। আমি একজন মাকে দেখেছি, উনি প্রেগনেন্ট কিন্তু উনি HIV পজিটিভ। তখন উনি এসে বললেন, স্যার আমি এখন ডেলিভারি হবে কোথায়, আমাকে সাহায্য। আমি তখন ওই এইডস কাজ করতাম, তা আমি এখানে অনুরোধ করলাম, ওখানে অনুরোধ করলাম, কেউ ওটা করতে রাজি হলো না। হ্যাঁ, সবাই বলে একটা অজুহাত দেখায় আর কি। শেষ পর্যন্ত আমি বললাম, বাবু আমি তো আর কাকেও কিছু করতে পারলাম না, তো তুমি এখন নিজের ব্যবস্থা নিজেই করতে হবে। এটা এটা এই সিচুয়েশন কয়েক বছর আগের কথা বলছি। তখন নিজের ব্যবস্থা নিজেই করলো, আসে আমাকে বলছে যে আমি করেছি। আমি বলছি কি হয়েছে? না করেছি, আমার ডেলিভারি হয়ে গেছে। কোথায়? একটা ক্লিনিকে। কেমন করে করলেন, রাজি হলো কেমন? আমি বলি নেই। এই ঘটনাটা আমি OGSBর একটা মিটিংয়ে, অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি সোসাইটি অফ বাংলাদেশের একটা মিটিংয়ে আমি বললাম যে দেখেন আপনাদের এই অমুক অমুক অমুককে আমি এটা রিকোয়েস্ট করছিলাম, যে আপনারা তো করতে তেমন আগ্রহী হলেন না, তো মহিলাটা এটা করেছে এবং না বলে করেছে। তখন তাই নাকি? তার মানে হচ্ছে একজন যদি প্রকাশ করে যে HIV পজিটিভ, তাহলে চিকিৎসা হয় না। এরকম টনসিলেক্টমির বেলাতেও আমি ভুগেছি। টনসিলেক্টমি সামান্য একটা অপারেশন, এটা করবে কিন্তু HIV পজিটিভ, সেই জন্য আমাকে সিলেটে যায় অপারেশনটা করায় নিয়ে আসতে হলো। সিলেটের এক ডক্টর আমাকে রাজি হলো আর কি করতে। এই ধরনের হেনস্থা হয়। এমনি যদি HIV পজিটিভ বলে হাসপাতালে প্রকাশ করে দেয়, তাহলে তাকে মানে বের করে দেওয়ার মতো নেই, তার চিকিৎসা হয় না। আমরা যখন রেফার করি তখন কিন্তু, যখন বলি যে HIV পজিটিভ, তখন কিন্তু আমরা তাকে ভর্তি করতে পারি না। কোনো অপারেশনের যদি দরকার হয় সেটাও আমরা করাতে পারি না, কোনো হসপিটালে পারি না।
দুই একটা হসপিটাল আছে বেসরকারি, সেই সব হসপিটালে করি। সেই জায়গাগুলো তো বেসরকারি, সরকারি হসপিটাল কোনো হসপিটালে হয় না কোনো কিন্তু স্যার operation। আমরা জানি যে এই দায়িত্বটা আসলে সরকারি হাসপাতালের উপরই বেশি বর্তায় এবং সেটা নেওয়া উচিত। এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে এসে দর্শক একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবে নিশ্চয়ই। দর্শক আবারও স্বাগত প্রাসঙ্গিকে। আমরা কথা বলছিলাম এইচআইভি এইডস এবং বর্তমান বাস্তবতা এই বিষয়টি নিয়ে। প্রথমে আবার একটু মুক্তি আপু আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর কথা আপনি বলছিলেন যে আমাদের জানি যে সরকার বেশ কিছু হাসপাতালকে বলেছেন তারা চিকিৎসা দিবে, সেই ক্ষেত্রে আসলে বাস্তবতাটা কি? অলরেডি 12টা হসপিটালের চিকিৎসা সেবা গভর্নমেন্ট বলছে যে আমরা শুরু করে দিয়েছি, মানে এটা এনজিওদের থ্রুতেই শুরু করা হয়েছে। এখন পর্যন্ত চিকিৎসা সেবাটা শুরু হয় নাই, কিন্তু ওখানে ভিসিটি কিংবা সেন্টারগুলো ওপেন করা হয়েছে, কিন্তু চিকিৎসা সেবা এখন পর্যন্ত শুরু করা যায় নাই। ওটা আমরা অলরেডি করছি, সেক্টর প্রজেক্টের আন্ডারে সরকারের অর্থায়নে আমরা এই কাজটা করছি। তবে এটা আমাদের এখনো আমরা ভয়ে আছি, সেটা হলো যে এই প্রজেক্টটা 2016 সালের জুন পর্যন্ত আছে। জুনের পরে এই প্রজেক্টটা কি হবে আমরা কেউ বলতে পারছি না। ওই পর্যন্ত আমরা আসলে কি অবস্থা এখন পর্যন্ত গভর্নমেন্টের কাছ থেকে কোনো আশ্বাস কিংবা কোনো কিছু এখনো পাইনি যে কি অবস্থা আছে। আচ্ছা স্যার, এইটি আপনার কাছে জানতে চাইবে যে সরকারি হাসপাতালগুলোর উপর একটা দায় আছে যে এই রোগটা চিকিৎসা দেওয়ার, তো সেক্ষেত্রে আমাদের আসলে শুধুমাত্র কি ভয়ের কারণেই যারা চিকিৎসার সাথে জড়িত তারা আসছেন না, নাকি এখানে আসলে দৃষ্টিভঙ্গি, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিটাও খুব গুরুত্বপূর্ণ? সামাজিক দৃষ্টিভঙ্গিও আছে, ভয়ের কারণে আসছে না। আর একটা কথা বলছে, এখন কথা উঠেছে যে এখন টাকা পয়সা কমে যাচ্ছে এই সেক্টরে, সেই জন্য আমাদের এখানে প্রজেক্ট চালানো খুব কঠিন হবে। একটা ইন্টারেস্টিং জিনিস, বাংলাদেশে অনেক কাজ হয়েছে, কিন্তু হসপিটাল যেটা চিকিৎসার ক্ষেত্রে এইডস রোগীদের চিকিৎসার ব্যাপারে বা এইচআইভি ইনফেক্টেডের চিকিৎসার ব্যাপারে যে উন্নতি, সেই উন্নতিটা একেবারেই হয় নাই। ডাক্তারদের ট্রেনিং দেওয়া, ডাক্তারদের অ্যাটিটিউড চেঞ্জ করা, নার্সদের অ্যাটিটিউড চেঞ্জ করা, এদিকে কোনো কিন্তু তেমন স্যার এক্ষেত্রে আমি ছোট্ট একটা বিষয় আমার জানতে চাচ্ছি বা যোগ করতে চাচ্ছি যে এইডস রোগীর সংখ্যা খুব বেশি যেহেতু না, একটা বিশেষায়িত হাসপাতাল বা দুটো বিশেষায়িত হাসপাতাল করলেও কি এটার খুব সহজে সমাধান করার মতো জায়গা তৈরি হয় কিনা? খুব ভালো একটা প্রপোজাল যে আমরা 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 কিন্তু ওইভাবেই করেছি, বাধ্য হয়েছি করতে। আমি প্রথমে মানে মানে অতি বিজ্ঞ কতগুলো লোক থাকে, আমি বললাম যে আমার একটা পেশেন্ট আছে, আমি চিকিৎসা করাবো। হ্যাঁ, এটা তো সাধারণ হসপিটালেই করতে হবে, আমেরিকাতে সব জায়গায়, মানে সব পট করে আমেরিকার উদাহরণ দিয়ে দেয়। সাধারণ হসপিটালে দিলে পরের দিন দেখবো পাশের বেডের রোগীকে গলা টিপে মেরে ফেলেছে। আমি তো দিতে পারি না, সেই জন্য আমার বিশেষায়িত হসপিটাল আমরা নিজেরাই করেছি, আমাদের গভর্নমেন্টের সাহায্যে করেছে আইডিএইচ হসপিটালকে, এবং সেখানে রোগী ভর্তি করা হতো। এদিকে আইসিডিডিআইবিতে ওরাও করেছে। আমরা কিন্তু মানে এগুলো করেছি, বাধ্য হয়ে করেছি, কিন্তু সেটা তো না সারা দেশেই এটা সবাই চিকিৎসা করবে, এটা তো ছড়ায় না। এটা এমনই একটা জিনিস, ভাইরাসটা পানিতে নাই, খাবারে নাই, বাতাসে নাই। আপনি টিভির জানতে আপনার বাতাসে আছে, আপনি এটাতে ভয় নাই। ক্যান্সারের জীবাণু অনেক ক্ষেত্রে আমরা এখন দেখেন এটা মানুষের ভিতরে আছে, মানুষের ভিতর থেকে এটাকে আরেকটা মানুষের মধ্যে যেতে হবে। এটা কি সহজ কথা? কেমন করে যাবে? তার রক্ত যদি ওর শরীরে দেন, তার ইঞ্জেকশনের সিরিঞ্জ নিডল ব্যবস্থা সেটা যদি দেন, তাহলেই শুধু তার শরীর থেকে অন্য শরীরে যাবে, অথবা যৌন মিলনের মাধ্যমে। তা আপনি দেখেন আপনার হাতের মুঠার মধ্যে এর যে ছড়াবে, এটা আপনি ইচ্ছা করলেই কন্ট্রোল করতে পারবেন। স্যার আইডিএস হসপিটালে যদিও ওখানে চিকিৎসা সেবা দেওয়া হয়, কিন্তু শুধুমাত্র বেড আছে, কিন্তু আপনার আদার্স যে তার মেডিসিন, তার অন্যান্য টেস্টিং, তার অন্যান্য ফ্যাসিলিটি কোনোটাই কিন্তু নাই ওখানে। একটা মানুষ বাসায় শুয়ে থাকা যে কথা, ওই হসপিটালে শুয়ে থাকা একই কথা। কারণ শুয়ে থেকে কখনো বেডে শুয়ে থেকে কখনো, এবং সে কখনো ভালো হয় না। এখন পর্যন্ত ওই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভ করতে পারিনি আমরা এখন পর্যন্ত। মুক্তির এই কথাটার উপর আমার কমেন্ট হলো যে আমাদের একটু মনোযোগ দিতে হবে। খালি মানুষকে বলে বেড়ানো যে আমরা ব্যবস্থা করেছি, এগুলো বেশি বলে বেড়াবার কি দরকার? ওখানে একটা আমরা বেড দিলাম, তার চিকিৎসা নাই, তার ওষুধ নাই, তার টেস্ট নাই, তারপরে আরো মজার জিনিস আছে। আপনার কাছে একটু আমরা আসবো, কিন্তু চিকিৎসার বিষয়টা যখন উঠলো যে আমাদের বাংলাদেশের এইডস এর চিকিৎসা বা যে ওষুধগুলো দরকার সেটা কতটা অ্যাভেলেবল বা আমরা নিশ্চিত করতে পারি? খুব বেশি ব্যয়বহুল না নিশ্চয়ই আমাদের? না, ব্যয়বহুল না, 1000 4
টাকা পড়ে মাসে, কিন্তু 1000 টাকা খরচ করার মতন আমি হয়তো করতে পারবো, আমার তো এইডস হয় না, হয় যাদের তারা তো পারে না। আচ্ছা। সুতরাং 1000 টাকা অনেক টাকা। এই ওষুধগুলো আমাকে বাইরে থেকে কিনে আনতে হয়। হ্যাঁ, এখন এটা আমাদের পেশেন্টদের পক্ষে, আমাদের পেশেন্টের যে অর্থনৈতিক অবস্থা, তাতে এটা আমাদের সম্ভব না, ওদের দ্বারা সম্ভব না। আর যদি সেকেন্ড লাইন এআরভি লাগে তাহলে আরো আরো বেশি। ব্যয়বহুল। এগুলো তাহলে যারা আক্রান্ত হচ্ছে, আপনারা যেহেতু কাজ করছেন, যে আপনারা ওষুধগুলো কিভাবে আপনাদের এজেন্সি থেকেই দিচ্ছেন নাকি কোনোভাবে সংগ্রহ করছেন? বা আমরা আসলে গভর্নমেন্টের থ্রুতে দিচ্ছি, গভর্নমেন্ট আমাদের ওষুধ দিচ্ছে, আমরা ওইভাবে আমাদের সেন্টার আছে, সেন্টারগুলো থেকে আমরা ডিস্ট্রিবিউশন করছি। জি, আচ্ছা। আর স্যার, এই সার্ভাইভ করার হারটা আসলে কেমন? যে ধরেন ওষুধ খাচ্ছে, সেটা টিকে থাকার হারটা আসলে নিশ্চয়ই আপনার কাছে। এইটা একটা মজার জিনিস। মানে এখন এইচআইভি ইনফেক্টেড পেশেন্ট এইচআইভি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিয়ে এখন মোটামুটি তার স্বাভাবিক আয়ুটাই তারা এনজয় করতে পারে। যেরকম ডায়াবেটিস, সার্ভাইভ করার, এটা ডায়াবেটিসের মতো, মানে ডায়াবেটিসকে কন্ট্রোল করা যায় সারা জীবন, এটাকেও কন্ট্রোল করা যায় সারা জীবন। এবং এই ওষুধটা লাইফ লং খেতে হবে আপনাকে, সারা জীবন ওষুধটা খেতে হবে, আপনি ভালো থাকবেন। এবং আপনার খাবার দাবারটাকে একটু কন্ট্রোল করে চলতে হবে, খাবার দাবারটা একটু ভালো খেতে হবে। স্যার এই ক্ষেত্রে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা যে এরকম কারোর সাথে কাজ করেছেন, সে ভালো ফল পেয়েছে? আপনার কোনো অভিজ্ঞতা? 1989 সালে তো বিদেশিটা, 1990 সালে যে বাঙালি 2 জনের আমরা পেশেন্ট পেলাম, তার মধ্যে একজন মারা গেছে। তখন তো আমরা মানে ওষুধ ছিল না। সেই একজন কিন্তু এখনো বেঁচে আছে। স্যার 95 সাল থেকে যে এখন পর্যন্ত ওই মেয়েটা বেঁচে আছে। না, 95 সালে আমরা প্রথম ওষুধ দিলাম আমার ফরিদপুরের একটা মেয়েকে। তাকে যখন ওষুধ দিলাম তখন অনেক কষ্ট করে নিয়ে আসলাম। এখন মেয়েটা একেবারে মারা যাচ্ছে এই অবস্থা, এবং লাস্ট স্টেজেই সে ধরা পড়েছে এরকম লাস্ট স্টেজ। মানে যখন আসছে আমি তাকে চিন্তা করি, বাবা তুমি কি এরকম হয়েছে কেন? মানে একেবারে মানে চামড়া আর হাড্ডি। আমি তাকে কিছুদিন আগে দেখেছি, তারপর তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে সেই পাইলটদের, ওনারা খুব হেল্প করেছিলেন, নিয়ে আসলো, ওষুধটা দিলাম। ওষুধটা খায় সে ইমপ্রুভ করলো। তাকে খাওয়ানোর ব্যবস্থা, সেই খাওয়ানোর ব্যবস্থা আমরা নিজেরা ফর্মুলা বের করলাম। খুব পুষ্টিকর খাবার কি খাওয়াতে, ডিম দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে আমরা খাবার তৈরি করলাম। তারপরে তার রুচি ফেরে না, সেই জন্য একটা ওষুধ দিলাম, পেরিঅ্যাক্টিন দিলাম, দিয়ে তার রুচি ফেরালাম, ফিরে তাকে আমরা বাঁচালাম। এখন আমাদের অনেক জ্ঞানীগুণী লোক ছিল, তারা বললো যে ডক্টর ইসলাম এটা করলো, এখন তো ওষুধ দিতে পারবে না, এখন তো সে মারা যাবে। আমি বললাম তাকে তো তখন বাঁচালাম, তখনই তো মরে না, কয়েকদিন তো বাঁচলো। কিন্তু আল্লাহর ইচ্ছা সেই মেয়ে বাঁচলো, একেবারে ওষুধ ছাড়াই বাঁচলো। অনেকদিন পরে যখন ওষুধ আসলো তখন সে ওষুধ খায় এখন, এবং এখন অনেক ভালো আছে। এখন অনেক ভালো আছে, এখন আপনাদের চেয়েও অনেক, হয়তো অনেকের চেয়ে ভালো আছে। হিসাব করলে দেখা যায় এখন 2015 আর 20 বছর তো অলরেডি সে সার্ভাইভ ভালোভাবে করছে। তার মানে দীর্ঘদিন টিকে থাকার একটা যথেষ্ট। ওই তো বললাম যে নরমাল। এখন তাকে একটা জিনিস দেখতে হবে, তার ওষুধটা দিতে হবে, তার নিউট্রিশনটা ঠিক থাকতে হবে, মানসিক কষ্ট দেওয়া চলবে না। মানসিক কষ্ট যদি পায় সে কিন্তু সিঙ্ক করে যাবে। কারণ আপনার চিকিৎসা সেবার চেয়ে আপনার বড় মানে ওষুধ হলো আপনার মানসিক সেবাটা যদি তাকে দেয়া যায়। আর যদি আপনি চিকিৎসা সেবা দিচ্ছেন কিন্তু তাকে মানসিক কষ্ট দিচ্ছেন, যেটা আমাদের সমাজে এখন আছে, স্টিগমা, ডিসক্রিমিনেশন আছে, আমরা যে বৈষম্য করি, এইগুলো যদি আমরা করতে থাকি তাহলে সে ওষুধ খেয়েও ভালো থাকতে পারবে না, সে আরো অসুস্থ হয়ে যাবে এবং অনেক তাড়াতাড়ি সে মারা যাবে। নিশ্চয়ই আপনাদের কাছে এরকম কিছু অনেক অভিজ্ঞতা রয়েছে যে তাদের প্রতি আমাদের সাধারণ মানুষের আসলে ব্যবহারটা কিরকম? সাধারণ মানুষের ব্যবহারটা কিরকম? আসলে আমরা অমানবিক। আমরা যদি কোনো হসপিটালে পাঠাই তাহলে তাকে অন্য একজন ডাক্তার, অন্য সেই মেয়েটাকে পাঠাইছিলাম মুক্তি, সেই মেয়েটাকে পাঠাইছিলাম এমন একটা ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টে সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেই প্রফেসরকে ট্রেনিং দেওয়া হয়েছে। যখন পাঠালাম, ফোন করে পাঠালাম, তখন ও ওখানে যাওয়ার পরে এর চোখে দেখছি, এই যে দেখে যা হোয়াট ইজ দিস। তারপরে সে মেয়েটা কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো। এইটা একটা বড় জায়গা তারা, এবং মানসিক যন্ত্রণার এটা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি। এবং এখন এটা হচ্ছে, আমরা যে 2015 সালে কাজ করছি, এখনো কিন্তু এর বাইরে না। এখনো আমরা যদি কোনো হসপিটালে এখনো পেশেন্ট পাঠাই, এখনো কিন্তু এই কাজটা হচ্ছে, এখনো হয়।
তাদেরকে জানলে আর চিকিৎসা সেবা তাদেরকে দেয় না, সেখান থেকে এই ফিরে পাঠায় সেক্টরে দেয়। আমাদের এবং অনেক আমরা কাজ করতে কোনো হবে। ধরনের অপারেশন করতে পারি না কোনো হসপিটালে। জি স্যার, এখানে আরেকটা বিষয় হয়তো আমাদের মধ্যে হয়তো কাজ করে যে এইডস ছড়ানোর কিছু অবৈধ যৌন মিলনটাই আমরা মূল বিষয় রাখি। রক্তের মধ্য দিয়ে আসলে হারটা আসলে কোনটাই বেশি স্যার, আপনার অভিজ্ঞতা কি বলে ছড়ানোর ক্ষেত্রে রক্তের দিয়ে বেশি ছড়াচ্ছে নাকি? না, সারা পৃথিবীতে হিসাব করলে দেখলে যে যৌন মিলনের মাধ্যমে ছড়াচ্ছে বেশি, কিন্তু আমাদের দেশে বাড়ছে না। তার একটা কারণ আছে। অনেকে অনেক কথাই বলে ধর্ম টর্ম এগুলো ঠিকই আছে, কিন্তু আমাদের দেশে যারা বাইরে থেকে ইনফেক্টেড হয়ে এসছে তারা কিন্তু ব্রথেলে যাওয়া লোক না, তারা হলো সিরিয়াস লোক। তারা নিজের ফ্যামিলিটাকে ইনকাম করে ফ্যামিলিটাকে স্ট্যান্ডার্ড হাই করার জন্য কষ্ট করে বিদেশে গেছে, সিরিয়াস টাইপের লোক। তারা যে কোনো ঘটনার জন্য ইনফেক্টেড হয়ে যখন দেশে ফিরে আসে তখন তারা আর ব্রথেলে যায় না, ওই মেয়েদেরকে ইনফেক্ট করতে যায় না। তারা এত লজ্জিত, ওয়াইফের দিকে তাকাতে পারে না, যে লজ্জা পায়, মানে নিজের পরিবারের অন্য লোকদের দিকে তাকাতে পারে না, অন্য মানে এত লজ্জিত, তারা আর ব্রথেলে যায় না। সেই জন্য যে ইনফেক্টেড লোকগুলো এখানে এসছে তারা একটাও অন্য লোকের কাছে ছড়ায় নাই। সেই জন্য আমাদের দেশে এই এই ইয়ার প্রকোপটা কম। এটা যদি না হতো, এটা যদি ব্রথেল গোয়ার যে কতগুলো লোক আছে আমাদের দেশেও আছে যারা ব্রথেল ঘোরে, তারা যদি বিদেশ যায় ইনফেক্টেড হয়ে আসতো, আমাদের ব্রথেল গুলাতে এই অবস্থা থাকতো না। ঠিক ঠিক করতো। আরেকটা কথা হলো যে স্যার সেই শুরু থেকেই যারা এইচআইভি পজিটিভ, যারা আক্রান্ত, তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, তাদের মাধ্যমে যাতে এইচআইভিটা প্রিভেনশন করা যায়, তাদেরকে একত্রিত করে, তাদেরকে সংগঠিত করে, তাদের মাধ্যমে তাদের অধিকার আদার জন্য কাজ করে যাচ্ছে। এবং এটা কিন্তু কমার একটা বড় একটা কারণ হলো যে এই যে এনজিও গুলো যে কাজ করছে, এই যে শুরুটা, একজন পজিটিভ আর একজন পজিটিভের দুঃখ বুঝবে, এবং একজন পজিটিভ যখন তাকে এটা বুঝাবে তখন সে বুঝবে, আমি বুঝালে অত বুঝবে না, তাই না? যে আমরা আলোচনা করবো, আর একটা বিরতির সময় আছে, বিরতির পরে নিশ্চয়ই সামাজিক দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তন আনা উচিত সেটা নিয়ে আমরা কথা বলবো একটা বিরতির পরে। দর্শক, আর একটা বিরতি নিতে হচ্ছে, আমাদের সাথেই থাকবে নিশ্চয়ই। আবারও স্বাগত প্রাসঙ্গিকে। আমরা কথা বলছিলাম এইচআইভি এইডস এবং বর্তমান বাস্তবতা, এই বিষয়টি নিয়ে। আমরা বিরতি রেখে বলছিলাম যে সামাজিক দৃষ্টিভঙ্গি কি এইচআইভি আক্রান্তদের, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনার কাছে জানতে চাইব, স্বাভাবিকভাবে যারা আক্রান্ত হয় তাদের প্রতি তাদের আশপাশের মানুষ বা সাধারণ মানুষের ব্যবহারটাকে, আর স্যারের কাছে নিশ্চয়ই যাব চিকিৎসক লেভেলেও আমাদের সচেতনতা দরকার সেই বিষয়ে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই আশপাশের মানুষ আসলে কি ব্যবহার করে তাদের সাথে, এবং পরিবারের বিশেষ করে আত্মীয় স্বজন সবাই। আসলে আত্মীয় স্বজন প্রথম তো আত্মীয় স্বজনকে বলতেও পারে না, আর বললে তাদেরকে এক ঘরে করে দেয়, এক কাপড়ে দেখা যায় ফ্যামিলি থেকে বের হয়ে আসতে হয়। এবং তার দেখা যায় হাজবেন্ডের মাধ্যমে ইনফেক্টেড হয়েছে, হাজবেন্ড মারা যাওয়ার পরে ওয়াইফকে ব্লেম দেয়া হয় যে ওয়াইফের জন্য হাজবেন্ড আক্রান্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় পরিবারে যারা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা আছে সবাই তাকেই ব্লেম দেয়, এবং বাচ্চা নিয়ে টোটাল বাচ্চা নিয়ে এক কাপড়ে বের হয়ে চলে আসতে হয়। এবং দেখা যায় যে সমাজেও যে কোনো জায়গায় গিয়ে তারা বলতে পারে না যে আমি এইচআইভি পজিটিভ। এটা তো এখন পর্যন্ত আমাদের দেশে আসলে সেভাবে হয় নাই, যার জন্য আমাদেরকে এখনো সেই জায়গায় কাজ করতে হবে যেখানে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সমাজে। আপনাদের কোনো ধরনের উদ্যোগ আছে কিনা? আমরা যেমন অ্যাডভোকেসি করছি, কাউন্সিলিং করছি, তারপর ভিসিটি করছি, তারপরে বিভিন্ন ধরনের উঠান বৈঠক করছি, আমরা মানুষকে সচেতন করছি, ডাক্তার নার্স এদের সাথে আমরা অ্যাডভোকেসি করছি, তারপরে উঠান বৈঠক করছি, তাদের এলাকায় গিয়ে আমরা উঠান বৈঠকগুলো করে থাকি, কোটিয়ার মিটিং যাকে বলে, আমরা এইগুলো করে থাকি। কারণ হলো যে যাতে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। এটা কি কোনো ফল পাওয়া গেছে, সুফল, যে এরকম বোঝানোর পরে তাদের প্রতি ব্যবহারের চেঞ্জ আসছে? হ্যাঁ, মনে করেন যে তার ফ্যামিলিকে আগে বলতে পারতো না, এখন তার ফ্যামিলিকে বলতে পারছে। সবাইকে না বলতে পারলেও দুই একজনকে বেছে নিচ্ছে তার পেয়ার হিসাবে, যে তার টেক কেয়ারটা করবে, সেই জন্য তাকে বলছে, সে অ্যাকসেপ্ট করছে, তার যত্ন নিচ্ছে, এটা হচ্ছে। এবং অনেক জায়গায় আছে যে এখন তারা যেতে পারে, বলতে পারে, মানে আশেপাশেও দেখা যায় হসপিটালগুলো তো মানে আগে যেমন দেখা হতো, যে ধরনের দৃষ্টিভঙ্গিতে দেখা হতো, এখন অতটা সেইভাবে দেখে না, এখন অনেকটা কমে গেছে, আছে কিন্তু কমে গেছে। এবং এই ভাইরাসটা বলা যায় যে অন্যান্য যে কোনো ভাইরাস থেকে তো ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে কম। যদি যে আক্রান্ত সে যদি সচেতন থাকে যে আমি ছড়াতে দেব না, তাহলে তো সম্ভব না কোনোভাবে। না না না,
মানে জিনিসটা হয়েছে যে যে আমাদের এখানে আক্রান্ত যারা বাইরে থেকে আক্রান্ত হয়ে আসছে তারা কিন্তু ছড়ায় না, তাদেরকে আমরা প্রথমে বুঝাই, ওরা ওদের সেই অর্গানাইজেশন আছে বুঝায়, তারা আর ছড়ায় না। এখন যদি আমরা মনে করি, আমরা যদি বলি যে একটা 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 ছেলে যে পজিটিভ, তাকে বলি যে তুমি ব্রথেলে যাওয়া শুরু করো, তাহলে বাংলাদেশে হ্যাবক হয়ে যাবে। কিন্তু তারা যায় না, তাদেরকে বোঝানো হয়েছে, তারা খুব শান্তশিষ্ট এবং তারা তারা কিন্তু আসলেই শান্তশিষ্ট। এমন কোনো কি আমাদের গবেষণা রয়েছে বা আমাদের কেস স্টাডি আছে কিনা যে কোন জায়গা থেকে বাইরের আক্রান্ত বেশি আসছে? এই এই দেশগুলোর নাম মিডল ইস্ট থেকে বেশি আসে, মিডল ইস্ট থেকে আসছে। আচ্ছা, একটা 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 মজার কথা বলি। আমাদের এই থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মিডল ইস্টের দেশ, সব জায়গা থেকে কিন্তু ইনফেক্টেড পেশেন্ট আসছে। হঠাৎ দেখলাম থাইল্যান্ডে যারা যাচ্ছে, থাইল্যান্ডের কোনো কেস আর পাচ্ছি না, অন্য জায়গা থেকে আসছে। তখন আমরা খোঁজ করলাম, তখন ওখানে এত স্ট্রং প্রোগ্রাম যে ওখানে ব্রথেলে বা সেক্স ওয়ার্ক করতে গেলে কন্ডম ছাড়া করতেই পারবে না। সেই জন্য সেই সময় থাইল্যান্ড থেকে আমাদের একটা পেশেন্ট আসেনি। সুতরাং পার্শ্ববর্তী দেশে যদি স্ট্রং প্রোগ্রাম থাকে তাহলে কিন্তু আমাদের আমাদের লাভ হয়। আসলে এই রোগটা আসলে একটা এর বেশি মানে ওয়ার্ল্ড ফেনোমেনা আছে, এটা শুধুমাত্র একটা দেশের উপরও নির্ভর করে না। আরেকটা বিষয় আমরা শেষ পর্যন্ত জানতে চাই, আমাদের দেশের পাশেই তো ইন্ডিয়া আছে। ইন্ডিয়া তো প্রচুর এইচআইভি পজিটিভ, সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে অহরহ লোকজন আসা যাওয়া করছে, সেই ক্ষেত্রেও আমাদের দেশ কিন্তু এক্ষেত্রে কোনো ধরনের ফিল্টারিং কি সম্ভব হচ্ছে আমাদের, বা কোনো ধরনের প্রজেক্ট কি সম্ভব আছে আমাদের? ফিল্টারিং সম্ভব না। আমি একটা মজার কথা বলি, 1996-এ আমরা টাঙ্গাইল ব্রথেলে 600 মেয়েকে টেস্ট করলাম, সবগুলো নেগেটিভ। এখন বলছে তার পজিটিভ। আচ্ছা, যশোর ব্রথেলটা ইন্ডিয়ার কাছাকাছি, সোনাগাছি তে ওদের যাতায়াত হয়, ওইটা টেস্ট করা হচ্ছে, ওদের ওদের হয়তো ইনফেক্টেড আছে। তখন আমি নিজে গেলাম, আমার মেয়েকে নিয়ে গেলাম, 210টা টেস্ট করলাম, 2টা পজিটিভ পেলাম। সুতরাং এই যে বর্ডার একটা বিরাট একটা ভালনারেবল একটা পয়েন্ট আর কি। সবশেষ প্রশ্নটা আপনার কাছে জানতে চাইবো যে চিকিৎসকদের সচেতনতার কথা বলছিলাম, দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা বলছিলাম, সেইটা নিশ্চয়ই অনেক জরুরি। সেটাতেই আমাদের বিরাট একটা মানে অসাফল্য বলবো, যে আমাদের সাফল্য অনেক আছে, ওরা যে কাজ করেছে, যারা ফিল্ডে কাজ করে তাদের অনেক সাফল্য, কিন্তু আমাদের ব্যর্থতা হলো ওইখানে যে আমরা চিকিৎসকদের ওরিয়েন্ট করতে পারি নাই। তারা এখনো এইডস পেশেন্টকে অ্যাকসেপ্ট করতে পারে না, চিকিৎসকের পাশে যারা আছে নার্স বা অন্যান্য তারাও পারে নাই। সেই জন্য আমরা সাধারণ হসপিটালে আমাদের এইচআইভি ইনফেক্টেড পেশেন্টগুলোকে চিকিৎসা করতে পারছি না। এটা হলো আমাদের বড় একটা দুর্বলতা। এইটাতে সরকার এখন বলছে 12টা হসপিটালের কথা বলছে, এখন সরকার এখন এদিকে মন দিয়েছে, দেখা যাক, হোপ ফর দি বেস্ট। আর কি আমাদের হাতে খুব বেশি সময়, আপনার কাছে শেষ প্রশ্নটা করতে চাই যে সব মিলিয়ে যদি আমরা একদম আমরা এবার একটা ছিল যে আমরা একটা জিরো লেভেল, যদি সবারই তো প্রত্যাশা থাকে এইচআইভি কে আমরা একসময় জিরো লেভেলে নিয়ে আসবো, সেটা করার জন্য সামগ্রিকভাবে আপনাদের অভিজ্ঞতা দিয়ে কি বলবেন যে এটা করা উচিত দ্রুততার ভিত্তিতে? আসলে এইচআইভি পজিটিভদেরকে নিয়ে কাজ করতে হবে এবং কেয়ার এন্ড সাপোর্টটা আরো জোরদার করতে হবে। কারণ কেয়ার এন্ড সাপোর্টকে যদি আমরা জোরদার না করতে পারি, আমরা যদি এই মানুষগুলোকে চিকিৎসা সেবা না আনতে পারি, চিকিৎসা সেবার আওতায় না আনতে পারি, তাহলে এইচআইভি প্রিভেনশন কখনোই সম্ভব হবে না। কারণ যারা ইনফেক্টেড তাদের মাধ্যমে আমাদেরকে প্রিভেনশন করতে হবে, তাদেরকে বুঝাতে হবে তাদের যেমন নিজেদের অধিকার আছে, এবং তার পাশাপাশি তাদেরকে বলতে হবে যে অন্যদের অধিকার আছে, সেটাও তোমাদের রক্ষা করতে হবে, সেই জায়গাতে কাজ করতে হবে। এবং তার পাশাপাশি আরো যারা হাই রিস্ক জনগোষ্ঠী আছে তাদের নিয়েও কাজ করতে হবে, যেমন আইডু। জি স্যার, আপনাকে এই প্রশ্নটা একদম সংক্ষেপে যে আসলে কি করা এই প্রশ্নটা এটাই হলো সব মুক্তি বললো, আমরা বুঝলাম কিনা। এই যে একটা পেশেন্ট, আমি বলছি ভাইরাসটা কোথাও নেই, পানিতে নাই, খাবারের নাই, বাতাসে নেই, কোথাও নেই, একটা মানুষের মধ্যে আছে। মানুষটা যদি এটা না ছড়ায় তাহলে কোনো আর ছড়াবে না। সুতরাং মানুষটাকে আমাদের কাছে টানতে হবে, মানুষের শুশ্রূষা করতে হবে, মানুষকে যত্ন করতে হবে, মানুষকে দূর দূর করলে সেখানে ছড়াবে। জি, আমরা সেটাই চাইবো স্যার। আমাদের হাতে একদম সময় নেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমরাও চাইবো যে এই সম্পর্কে আমাদের যে সামাজিক দৃষ্টিভঙ্গি সেটা নিশ্চয়ই পরিবর্তন, এবং এটি একটি রোগ, এই বিষয়ে আমাদেরকে ধারণায় তৈরি করতে হবে, এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। দর্শক ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো আয়োজনে।